আদরিণী প্রভাত কুমার মুখোপাধ্যায়। প্রথম পরিচ্ছেদ। পাড়ার নগেন ডাক্তার ও জুনিয়র উকিল কুঞ্জবিহারী বাবু বিকালে পান চিবাইতে চিবাইতে, হাতের ছড়ি দুলাইতে দুলাইতে জয়রাম মোক্তারের নিকট আসিয়া বলিলেন, মুখুজ্জে মশাই, পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি। এই সোমবার দিন মেজবাবুর মেয়ের বিয়ে। শুনছি নাকি ভারী ধুমধাম হবে। বেনারস থেকে বাই আসছে, কলকাতা থেকে খ্যামটা আসছে। আপনি নিমন্ত্রণ পেয়েছেন কি? মোক্তার মহাশয় তাহার বৈঠকখানার বারান্দায় বেঞ্চিতে বসিয়া হুঁকো হাতে করিয়া তামাক খাইতেছিলেন। আগন্তুকগণের এই প্রশ্ন শুনিয়া হুঁকাটি নামাইয়া ধরিয়া একটু উত্তেজিত স্বরে বলিলেন, কিরকম? আমি নিমন্ত্রণ পাব না কিরকম? জানো, আমি আজ 20 বছর ধরে তাদের এস্টেটের বাঁধা মোক্তার। আমাকে বাদ দিয়া তারা তোমাদের নিমন্ত্রণ করবে? এইটি কি সম্ভব মনে করো? জয়রাম মুখোপাধ্যায়কে ইহারা বেশ চিনিতেন, সকলেই চেনে। অতি অল্প কারণে তাহার তীব্র অভিমান উপস্থিত হয়, অথচ হৃদয়খানি স্নেহে বন্ধু বাৎসল্যে কুসুমের মতো কোমল। ইহা যে তাহার সঙ্গে কিছুদিনও ব্যবহার করিয়াছে সেই জানিয়াছে। উকিলবাবু তাড়াতাড়ি বলিলেন, না না, সে কথা নয়, সে কথা নয়। আপনি রাগ করলেন মুখুজ্জে মশাই? আমরা কি সেভাবে বলছি? এ জেলার মধ্যে এমন কে বিষয়ী লোক আছে যে আপনার কাছে উপকৃত নয়, আপনার খাতির না করে? আমাদের জিজ্ঞাসা করবার তাৎপর্য এই ছিল যে আপনি সেই দিন পীরগঞ্জে যাবেন কি। মুখোপাধ্যায় মহাশয় নরম হইলেন, বলিলেন, ভাইয়েরা বসো, বলিয়া সম্মুখস্থ আর একটা বেঞ্চ দেখাইয়া দিলেন। উভয় উপবেশন করিলে বলিলেন, পীরগঞ্জে গিয়া নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন বটে। সোম-মঙ্গল দুটো দিন কাছারি কামাই হয়, অথচ না গেলে তারা ভারী মনে দুঃখিত হবে। তোমরা যাচ্ছ? নগেন্দ্রবাবু বলিলেন, যাবার তো খুবই ইচ্ছে, কিন্তু এতদূর যাওয়া তো সোজা নয়। ঘোড়ার গাড়ির পথ নেই। গরুর গাড়ি করে যেতে হলে যেতে 2 দিন, আসতে 2 দিন। পালকি করে যাওয়া, সেও জোগাড় হওয়া মুশকিল। আমরা দুজনে তাই পরামর্শ করলাম, যাই মুখুজ্জে মশাইকে গিয়ে জিজ্ঞেস করি। তিনি যদি যান, নিশ্চয়ই রাজবাড়ি থেকে একটা হাতি টাতি আনিয়ে নেবেন কোন। আমরা দুজনেই তাহার সঙ্গে সেই হাতিতেই দিব্যি আরামে যেতে পারব। মোক্তার মহাশয় স্মিত মুখে বলিলেন, এই কথা? তার জন্য আর ভাবনা কি ভাই? মহারাজ নরেশচন্দ্র তো আমার আজকের মক্কেল নয়, ওর বাপের আমল থেকে আমি ওদের মোক্তার। আমি কাল সকালেই রাজবাড়িতে চিঠি লিখে পাঠাচ্ছি, সন্ধে নাগাদ হাতি এসে যাবেখন। কুঞ্জবাবু বলিলেন, দেখলে হে ডাক্তার, আমি তো বলেইছিলাম। অত ভাবছ কেন? মুখুজ্জে মশায়ের কাছে গেলেই একটা উপায় হয়ে যাবে। তা মুখুজ্জে মশাই, আপনাকেও কিন্তু আমাদের সঙ্গে যেতে হবে, না গেলে ছাড়ছি নে। যাব বই কি ভায়া, আমিও যাব। তবে আমার তো ভাই খ্যামটা শোনবার বয়স নেই। তোমরা শোনো, আমি মাথায় এক পগ্গ বেঁধে একটা থেলো হুঁকো হাতে করে লোকজনের অভ্যর্থনা করব। কে খেলে কে না খেলে দেখব, তদারক করে বেড়াবো। আর তোমরা বসে শুনো, পেয়ালা মুছে ভর দে, কেমন? বলিয়া মুখুজ্জে মশায় হা হা করিয়া হাসিতে লাগিলেন। দ্বিতীয় পরিচ্ছেদ। পরদিন রবিবার। এদিন প্রভাতে আহ্নিক পূজাটা মুখুজ্জে মশাই একটু ঘটা করিয়াই করিতেন। বেলা 9টার সময় পূজা সমাপন করিয়া জল যোগান্তে বৈঠকখানায় আসিয়া বসিলেন। অনেকগুলো মক্কেল উপস্থিত ছিল, তাহাদের সহিত কথাবার্তা কহিতে লাগিলেন। হঠাৎ সেই হাতির কথা মনে পড়িয়া গেল। তখন কাগজ কলম লইয়া চশমাটি পরিয়া প্রবল প্রতিপান্বিত শীল শ্রীমন
রাজ শ্রী নরেশচন্দ্র রায়চৌধুরী বাহাদুর আশ্রিত জন প্রতি পালকেষু পাঠ করিয়া ২-৩ দিনের জন্য একটি সুশীল ও সুবোধ হস্তি প্রার্থনা করিয়া পত্র লিখিলেন। পূর্বেও আবশ্যক হইলে তিনি কতবার এইরূপ মহারাজের হস্তি আনাইয়া লইয়াছেন। একজন ভৃত্যকে ডাকিয়া পত্রখানি লইয়া যাইতে আজ্ঞা দিয়া মোক্তার মহাশয় আবার মক্কেলগণের সহিত কথোপকথনে প্রবৃত্ত হইলেন। শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের বয়স এখন ৫০ পার হইয়াছে। মানুষটি লম্বা ছাদের, রঙটি আরো একটু পরিষ্কার হইলেই গৌরবর্ণ বলা যাইতে পারিত। গোঁফগুলো মোটা মোটা, কাঁচায় পাকায় মিশ্রিত, মাথার সম্মুখভাগে টাক আছে, চক্ষু দুইটি বড় বড় ভাসা ভাসা। তাহার হৃদয়ের কোমলতা যেন হৃদয় ছাপাইয়া এই চক্ষু দুইটি দিয়া উছলিয়া পড়িতেছে। ইহার আদিবাস যশোর জেলায়। এখানে যখন প্রথম মোক্তারি করিতে আসেন তখন এদিকে রেল খোলে নাই। পদ্মা পার হইয়া কতক নৌকাপথে, কতক গরুর গাড়িতে, কতক পদব্রজে আসিতে হইয়াছিল। সঙ্গে কেবলমাত্র একটি ক্যাম্বিসের ব্যাগ এবং একটি পেতলের ঘটি ছিল। সহায় সম্পত্তি কিছুই ছিল না। মাসিক ১৩ একটি বাসা ভাড়া লইয়া নিজ হাতে রাঁধিয়া খাইয়া মোক্তারি ব্যবসায় আরম্ভ করিয়া দেন। এখন সেই জয়রাম মুখোপাধ্যায় পাকা দালান কোঠা করিয়াছে, বাগান করিয়াছে, পুকুর কিনিয়াছে, অনেকগুলো কোম্পানির কাগজও কিনিয়াছে। যে সময়ের কথা বলিতেছি তখন এ জেলায় ইংরাজিওয়ালা মোক্তারের আবির্ভাব হইয়াছে বটে, কিন্তু জয়রাম মুখুজ্জেকে তাহারা কেউই হটাইতে পারে নাই। তখনও ইনি এই জেলার প্রধান মোক্তার বলিয়া গণ্য। মুখোপাধ্যায় মহাশয়ের হৃদয়খানি অত্যন্ত কোমল ও স্নেহপ্রবণ হইলেও মেজাজ কিছু রুক্ষ। যৌবনকালে ইনি রীতিমতন বদরাগী ছিলেন। এখন রক্ত অনেকটাই ঠান্ডা হইয়া আসিয়াছে। সেকালে হাকিমেরা একটু অবিচার অত্যাচার করিলেই মুখুজ্জে মশাই রাগিয়া চেঁচাইয়া অনর্থপাত করিয়া তুলিতেন। একদিন এজলাসে এক ডিপুটির সহিত ইহার বিলক্ষণ বচসা হইয়া যায়। বিকালে বাড়ি আসিয়া দেখিলেন তাহার মঙ্গলা গাই একটি এঁড়ে বাছুর প্রসব করিয়াছে। তখন আদর করিয়া উক্ত ডেপুটি বাবুর নামে বাছুরটির নামকরণ করিলেন। ডেপুটি বাবু লোক পরম্পরায় ক্রমে একথা শুনিয়াছিলেন এবং বলা বাহুল্য নিতান্তই প্রীতিলাভ করেন নাই। আর একবার এক ডেপুটির সহিত মুখুজ্জে মহাশয় আইনের তর্ক করিতেছিলেন, কিন্তু হাকিম কিছুতেই ইহার কথায় সায় দিতেছিলেন না। অবশেষে রাগের মাথায় জয়রাম বলিয়া বসিলেন, আমার স্ত্রীর যতটুকু আইন জ্ঞান আছে হুজুরেরও তাও নেই দেখছি। সেই দিন আদালত অবমাননার জন্য মোক্তার মহাশয়ের ৫ টাকা জরিমানা হইয়াছিল। এই আদেশের বিরুদ্ধে তিনি হাইকোর্ট অবধি লড়িয়াছিলেন। সবসুদ্ধ ১,৭০০ টাকা ব্যয় করিয়া এই ৫ টাকা জরিমানা হুকুম রহিত করিয়াছিলেন। মুখোপাধ্যায় যেমন অনেক টাকা উপার্জন করিতেন, তেমনি তাহার ব্যয়ও যথেষ্ট ছিল। তিনি অকাতরে অন্নদান করিতেন। অত্যাচারিত উৎপীড়িত গরিব লোকের মকদ্দমা তিনি কত সময় বিনা ফিসে, এমনকি নিজে অর্থ ব্যয় পর্যন্ত করিয়া চালাইয়া দিয়াছেন। প্রতি রবিবার অপরাহ্নকালে পাড়ার যুবক বৃদ্ধগণ মোক্তার মহাশয়ের বৈঠকখানায় সমবেত হইয়া তাস পাশা খেলিয়া থাকেন। অত সেইরূপ অনেকে আগমন করিয়াছেন। পূর্বোক্ত ডাক্তারবাবু ও উকিলবাবুও আছেন। হাতিকে বাঁধিবার জন্য বাগানে অনেকটা স্থান পরিষ্কৃত করা হইয়াছে।
হাতি রাতে খাইবে বলিয়া বড় বড় পাতাসুদ্ধ কয়েকটা কলাগাছ ও অন্যান্য বৃক্ষের ডাল কাটাইয়া রাখা হইয়াছে। মুক্তার মহাশয় সে সমস্ত তদারক করিতেন। মাঝে মাঝে বৈঠকখানায় আসিয়া কোনো ব্রাহ্মণের হাত হইতে হুঁকাটি লইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া দুই চারি টান দিয়া আবার বাহির হইয়া যাইতেন। সন্ধ্যার কিছু পূর্বে জয়রাম বৈঠকখানায় বসিয়া পাশা খেলা দেখিতেছিলেন। এমন সময় সেই পত্রবাহক ভৃত্য ফিরিয়া আসিয়া বলিলেন, হাতি পাওয়া গেল না। কুঞ্জবাবু নিরাশ হইয়া বলিয়া উঠিলেন, অ্যাঁ, পাওয়া গেল না? নগেন্দ্রবাবু বলিলেন, তাই তো, সব মাটি। মুক্তার মহাশয় বলিলেন, কেন রে, হাতি পাওয়া গেল না কেন? চিঠির জবাব এনেছিস? ভৃত্য বলিলেন, আজ্ঞে না, দেওয়ানজিকে গিয়ে চিঠি দিলাম। তিনি চিঠি নিয়ে মহারাজের কাছে গেলেন। খানিক বাদে ফিরে এসে বললেন, বিয়ের নিমন্ত্রণ হয়েছে, তার জন্য হাতি কেন? গরুর গাড়িতে আসতে বলো। এই কথা শুনিবা মাত্র জয়রাম ক্ষোভে লজ্জায় রোষে যেন একেবারে ক্ষিপ্তপ্রায় হইয়া উঠিলেন। তাহার হাত পা ঠক ঠক করিয়া কাঁপিতে লাগিল, দুই চক্ষু দিয়া রক্ত ফাটিয়া পড়িতে লাগিল, মুখমণ্ডলের শিরা উপশিরাগুলো স্ফীত হইয়া উঠিল। কম্পিত স্বরে ঘাড় বাঁকাইয়া বারংবার বলিতে লাগিলেন, হাতি দিলে না, হাতি দিলে না। সমবেত ভদ্রলোকগণ ক্রিয়া বন্ধ করিয়া দুহাত গুটাইয়া বসিলেন। কেহ কেহ বলিলেন, তার আর কি করিবেন মুখুজ্জে মশায়, পরের জিনিস জোর তো নেই। একখানা ভালো দেখে গরুর গাড়ি ভাড়া করে নিয়ে রাত্রি 10টা-11টার সময় বেরিয়ে পড়ুন, ঠিক সময় পৌঁছে যাবেন। ওই ইমামউদ্দিন শেখ একজোড়া নতুন বলদ কিনে এনেছে, খুব দ্রুত যায়। জয়রাম বক্তার দিকে দৃষ্টিমাত্র না করিয়া বলিলেন, না, গরুর গাড়িতে চড়ে আমি যাব না। যদি হাতি চড়ে যেতে পারি তবেই যাব, নইলে এই বিবাহে আমার যাওয়াই হবে না।